বিএনপি সরকার তাদের তাদের দূরদৃষ্টিতার অভাব। টাটার যেটি এটা খোদ মাহমুদুর রহমান, তখন মাহমুদুর রহমান বিএনপির জ্বালানি উপদেষ্টা ছিলেন যতদূর আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, উনি ছিলেন তো, উনি প্রজেক্টটা ওকেও করেছিলেন। রাইট। এবং গ্যাস পাইপলাইনের যেই ব্যাপারটি ৩ দেশের মধ্যে, সেটিও আপনার সেটিরও মানে মধ্যস্থতায় এই মাহমুদুর রহমানই কিন্তু ছিলেন। আরো একটি বিষয়, এশিয়ান হাইওয়ে করার কথা ছিল, এটিও আমার যতদূর মনে পড়ে এটিও খালেদা জিয়ার আমলে সেটি কিন্তু অ্যালাউ করেননি, সেটি কিন্তু হয়নি। আরো একটি বিষয় ছিল খালেদা জিয়ার সরকারের সময়, মানে ২০০১ সালের সরকারের সময়, সেটি ছিল আপনার ইয়ে থেকে সমুদ্রের তল থেকে একটা ফাইবার মানে সাইবার একটা ইয়ে করার কথা ছিল, ইন্টারনেট নেয়ার কথা। আমি কি ভুল বলছি এটি? না, একটু গুলিয়ে গেছে হয়তো। আপনি ওই যেটা ইন্টারনেট সি কেবল ল্যান্ডিং পয়েন্ট আছে কক্সবাজারে, সেইটার সঙ্গে শেয়ারিং এর কথা হয়েছিল। এক্স্যাক্টলি, কিন্তু সেটিও কিন্তু তারা করেনি। না হ্যাঁ, মানে না করেনি। আগের তো জি, আমি জাস্ট মেমোরি থেকে বললাম, এই যে তারা রিলেশন গুলো আমি আপনাকে আরো বলতে পারি, যদি আমি খুব ভুল না হই, তাহলে 2001-এ ভারত বাংলাদেশ 2001 বা 2 ভারত বাংলাদেশ রেল লাইন, তখন অটল বিহারী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রথম যে রেল লাইনটা হয় পেট্রাপোল দিয়ে, হয়তো খুব কাজে আসেনি, কিন্তু সেই হলো কানেকশন। এবং বিএনপির সময় আপনি অটল বিহারী সরকার জানেন, তারা ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটিতে খুব জোর দিত। সুতরাং বিএনপি সরকার যদি তার ভেতর কোন রকম সদিচ্ছা থাকতো, তাহলে হাসিনার সময় এসে যদি ট্রেন বাস হয়ে থাকে, যা যা হয়েছে আর কি, সেগুলো ওই সময় থেকে বাজপেয়ী সরকার পুশ করেছে। আপনি জানেন লাহোর বাস যাত্রা করেছিলেন বাজপেয়ী, কেমন? সুতরাং যদি যদি অন্যরা যদি না পেয়ে থাকে, আমি বলতে চাইছি যেটা ছোট করে, যে সেটা তাদের দূরদৃষ্টিতার অভাব। তাদের দূরদৃষ্টিতার অভাব। তারা হয়তো যে লোকাল রাজনীতিটা, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি ব্যাপারটাকে এভাবে বলছি যে লোকাল যে রাজনীতিটা আছে, আপনি রাজনীতির স্বার্থে অনেক, আমাদের দেশেও দলেরা নানান স্লোগান দেয় রাজনীতির স্বার্থে, ভোট পাওয়ার স্বার্থে। ভোট পেয়ে যখন সে সরকারে বসে, তখন কিন্তু তার বলে না দিমাগ কি বাত্তি, ওরা ঠিক কাজ করে। তখন কিন্তু সে উল্টোপাল্টা কাজটা করে না, কারণ সে জানে যে কোন কাজটা করলে পরে লোকের রুটি রুজি বাড়বে, কেমন? তো সুতরাং কেউ যদি শুধু স্ট্রিক্ট পলিটিক্স যেটা, সেখানে ক্যাপটিভেটেড হয়ে থাকেন, তাহলে দেশের রাজনীতি যেটা বিদেশের সঙ্গে রাজনীতি, সেটা তো ক্ষতিগ্রস্ত হবেই। আজকে বাংলাদেশে 4টে ভারতের নামে স্লোগান উঠলে ভারতের কিছু এসে যায় না, যদি বাকি পলিসিটা ঠিক থাকে। কেমন? তুমি ওখানে স্লোগান দাও, আবার আমি আপনাকে জাস্ট শেষ করার আগে একটা লাইন বলছি, এটা আমি বলি অনেক সময়, যে আমাদের দেশে একটা অদ্ভুত ডেমোক্রেটিক সিস্টেম হয়েছে, এটা আমার খুব পছন্দের না, কিন্তু তবু হয়েছে। সেটা হচ্ছে, আপনি দেখবেন এই আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে, আসামে নির্বাচন আসছে, তো আপনি দেখবেন যে রাজনীতিবিদরা আসবে, তারা এক একজনকে আরেকজনকে তুলোধনা করে দেবে, মানে উথাল পাথাল। কিন্তু এই একই রাজনীতিবিদ তারা প্রাইভেটলি যখন বসবেন, তখন কিন্তু তারা দুর্দান্ত ভালো, তাদের ভেতর সম্পর্ক। কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল, যেখানে নবীন জিন্দালের মেয়ের বা ছেলের বিয়েতে ওই একটা প্রথা আছে, সব নাচা হয়, সঙ্গীত বলে, তো তার জন্য নানান দলের এমপিরা, মহিলা এমপিরা নাচ প্র্যাকটিস করছেন। তা আপনি, সুতরাং আমাদের কিন্তু মানে আমাদের এই যে উপরের রেটরিক গুলো চলে, কিন্তু যেখানে পলিসির জায়গায়, ওখানে কিন্তু রেটরিক্যাল হবে না, এটাই হচ্ছে নিয়ম। তো সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় না যে কোনো সরকারের সঙ্গে ভারত কাজ করতে হবে। ভারতের তো কিছু এসে যায় না। সরকারটার নাম কি? আপনার ধরুন একটা মিলিটারি সরকার ছিল 2007 থেকে 2008, 2 বছর ছিল, সেই সরকারের সঙ্গে ভারতের প্রচুর কাজ হয়েছে। তো সুতরাং সরকারের নামটা কি, তাতে ভারতের কিছু এসে যায় না, সরকারটা ভারতের সঙ্গে কি করবে সেটাতে এসে যায়। আমি, আমার দর্শকরা বলছেন আমার সাউন্ড
শোনা যাচ্ছে না। তারেক খালেদ এই অভিযোগটি করেছেন। আমার কথা যদি শোনা যায় ক্লিয়ারলি নাকি সাউন্ড বাড়াতে হবে, তাহলে একটু প্লিজ আমাকে একটু জানাবেন, তাইলে ভালো হয়। আমি চেষ্টা করছি সাউন্ডটা বাড়ানোর জন্য। আচ্ছা, এখন আপনি যেই পার্সপেক্টিভ গুলো বললেন, সেটি তো একটু পুরনো আলোচনা, পুরনো বলতে মানে করেন অতীত। আজকে জয়শঙ্কর তিনি বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে, বৈঠক করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে কি আলোচনাটি হলো? না, আমি কোনো ধারণা দিতে পারি না, কিন্তু আইন এনএসএ আপনি খেয়াল করে দেখবেন যে মিস্টার খলিল কিছুদিন আগেই ভারতে এসেছিলেন। তো এনএসএ এর সঙ্গে যখন আলোচনা হচ্ছে বারবার, উনি থাকছেন, এবং উনি তো বাংলাদেশে এই মুহূর্তে ইউনূস সরকারে ঠিক এনএসএ হিসেবে তো সবকিছু চলে না, মানে হি ইজ অ্যামং দি মেন আর কি, উনি আসিফ নজরুল ইত্যাদি। সুতরাং আমি বলতে পারি সরকারের যারা ইউনূসের যারা একেবারে কাছের লোক, মন্ত্রী, যারা সরকারের বড় মন্ত্রী, তারা দেখা করে গেছে। সুতরাং আমার এখান থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে, এটা আমার ব্যক্তিগত ধারণা, কি কথা হয়েছে আমি জানি না, আমার মনে হয় ইউনূস সরকার একটা সেফ এক্সিট খুঁজছে রাজনৈতিকভাবে। কারণ বাংলাদেশ যে পরিস্থিতির ভেতর ঢুকছে বা ঢুকে গেছে, খুব চট করে কিন্তু বাংলাদেশের মুক্তি নেই। এই যে অস্থির অবস্থাটা, রাজনৈতিক সরকার এলেও নেই। তো ফলে কারণ রাজনৈতিক সরকারের কতগুলো গ্রাউন্ড থাকে, তো রাজনীতির গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডটা খুব গন্ডগোল হয়ে রয়েছে। প্লাস যদি আপনি দেখেন যে গণতন্ত্রের কতগুলো পিলার্স অফ কনস্টিটিউশন থাকে, ধরুন জুডিশিয়ারি, পুলিশ, মিলিটারি, মিডিয়া ইত্যাদি। তো আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশে এই প্রত্যেকটা, আমি যদি মিলিটারিকে বাদ রাখি, বাকি প্রত্যেকটা দেখুন রীতিমতো ধ্বংসের মুখে। এবং তার ওপর বলা হয় পাঁচটা কথা যে অ্যাবাউট আর্মিজ কন্ডিশন, এবং সেটা তো মানে এমন অবস্থা যে লোকজন রাস্তায় দাঁড়িয়ে বলছে, রাজনৈতিক নেতারা বলছে এই ভেঙে দেবো, ওই গুড়িয়ে দেবো, জাতীয় সিচুয়েশন, ভাবাই যায় না। তো এই সব মিলিয়ে যদি কোনো রাজনৈতিক সরকার আসে, তা থাকাটা খুব সুস্থ হবে না কিন্তু। আর দ্বিতীয়ত হচ্ছে, কারণ আরেকটা বড় রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে ঘটে গেছে। আমি যদি নাও বলি যে যদি জামাত কত মানে কনসলিডেট করেছে বা কত শক্তিশালী হয়েছে, জামাত শক্তিশালী হয়েছে এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, কারণ ডাকসু নির্বাচন একেবারে আই ওপেনার ছিল যে কি হলো। এবং পরবর্তীকালে এনসিপি যখন জামাতে মিশে গেছে, তার আগেই জামাত বলেছিল যে 24-এর ঘটনা আমরা ঘটিয়েছি। তো এখন আর ওনারশিপ অফ 2020 জুলাই নিয়ে আর কোনো সমস্যা নেই, ওনারশিপ ইজ সেটেলড, কে করেছে। সুতরাং সেটাই যদি হয়, তাহলে দ্য ট্রু জুলাই ফোর্স, তারা কিন্তু যেটা ট্র্যাডিশনাল পলিটিক্স অফ বাংলাদেশ, তাকে কন্ট্রাডিক্ট করছে তাকে, এবং এসছে। সুতরাং এই কন্ট্রাডিকশন পয়েন্টটা খুব শার্প, ফলে বোঝাই যাচ্ছে এখানে ঝামেলা হবে। এবং একটা বড় সেকশন অফ পিপল, যেটা আওয়ামী লীগ, যে ইলেকশনটা হতে যাচ্ছে বাংলাদেশে 2026-এর ফেব্রুয়ারিতে, সেই ইলেকশনটা যদি হাসিনাকে যা নিয়ে বলা হয়েছিল, কেমন 2024-এর যে ইলেকশন আর 2026-এর ইলেকশনের ভেতর বস্তুগত কোনো ফারাক নেই, কোনো ফারাক নেই। তো ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে, যদি আমি এবার ভারতের স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি, কারণ 24-এর নির্বাচনের জন্য ভারতকে দায়ী করা হয়েছে, তাহলে যদি 26-এর ইলেকশন ঘটে এবং ভারত বিএনপির কাছে গেল, একটা বার্তা দিল যে ভারত আছে তোমার সিস্টেমের সঙ্গে, এর থেকে স্ট্রং বার্তা আর হয় না। আপনি জানেন, সমস্ত গুঞ্জন টুঞ্জন উড়িয়ে ছেড়ে দিল। তাহলে এই অবধি যদি হয়, তাহলে ভারতকে আগামীতে আক্রমণ করার হাসিনার বিষয় নিয়ে কিন্তু আর তত্ত্বটা রইল না যে বাংলাদেশের গণতন্ত্র ভারত দুর্বল করে দিয়েছে,
এই কথাটা কিন্তু আর বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে তারিক রহমানের আশার ভেতর দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা খুব দুর্বল, নানান কারণে দুর্বল হয়েছে। আমি মনে করি না শুধু হাসিনার কারণে হয়েছে, ওটা খুব সহজ স্কেপগোটিং। তো এই যে দুর্বল জায়গাটা, সে তার মাঝখানে একটা টেকটনিক শিফট ঘটে গেছে, একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সুযোগটা সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে একটা দল। তো তাহলে যেটা ট্র্যাডিশনাল পলিটিক্স, তার রেসারেকশন দরকার। সুতরাং তারিক রহমানের ফেরা দিয়ে, তারিক রহমানের নেতা হয়ে ওঠা দিয়ে এই রেসারেকশনটা কিন্তু হবে, বাংলাদেশের রাজনীতির রেসারেকশন। আমি কিন্তু গণতন্ত্রের রেসারেকশন বলিনি। আর থার্ড হচ্ছে যে যে এখন আমার যেটা মনে হয় যে জয়শঙ্কর যে নিজে গেছেন, জয়শঙ্কর কোনো এমওএস কে পাঠাতে পারতেন, কেমন নিজে যে গেছেন, তা আমার মনে হয় যে তার সঙ্গেই উনি নিজের ফিল নিচ্ছেন যে এখানে কি কি ঘটতে পারে, কি কি হবে। এবং বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহে আমরা বুঝে যাব কি ঘটতে পারে। যদি যদি সবাই সুস্থভাবে থেকে নির্বাচন করতে যায়, তাহলে বাংলাদেশ একদিকে যাবে, একরকম হবে। আর যদি গন্ডগোল বেঁধে যায় কোনো, যার যথেষ্ট সম্ভাবনা আছে, তো তাহলে আরেক রকম বোঝা হবে। সুতরাং এটা বলতে পারেন যে টেস্টিং দ্য ওয়াটার। আমি গেলাম, এখন ইউনূস সরকারের যেটা চাই, তারা যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে বাংলাদেশে, সেটা মারাত্মক ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাদের এখান থেকে কিন্তু যে মানে একদম যেটাকে বলা যায় যে কাপড় চোপড় সামলে তাদেরকে বেরোতে হবে। কারণ এই সরকার যতদিন থাকবে তারা কিন্তু আরো ঝামেলায় পড়ে যাবে। এবারে তাদেরকে এবার ছাড়তেই হবে। ভারতেরও কিছু বাধ্যবাধকতা আছে। আপনি জানেন যে বেশ কিছু আওয়ামী লীগের লোক ভারতবর্ষে আছে। তো আমরা তো আজন্মকাল এটা নিয়ে চলতে পারি না, আমাদের দেশের তো নিজস্ব ইস্যুজ আছে। সুতরাং ভারতকেও তার ঘাট থেকে নামাতে হবে এই জায়গাটাকে। আমি হাসিনার কথা বলিনি, কিন্তু আমি বলছি যে বাকি যে এত লোক এসে বসে আছেন, তাদের এবং তাদেরও তো দেশে ফিরতে হবে। সুতরাং এই জায়গাটা বিষয়ে আমি আশা করব যে এই জায়গাটা, সেটা ডিপ্লোমেসিতে সব কথা তো জয়শঙ্কর বলবেন বা হবে সেভাবে হয় না, কিন্তু আমি আশা করছি যে যে পলিটিক্যাল ইকুয়েশনটা এমার্জ করছে, তার ভেতর দিয়ে এই জায়গাটা থাকবে ভারতের পক্ষ থেকে যে মানে ইউ কাম টু ইউর সেন্সেস অ্যান্ড তোমরা কি বলবো মানে অ্যাকোমোডেট করো। তা না হলে পরে 40-45%, আজকে জাতীয় পার্টি শেষ অব্দি নির্বাচন করবে কিনা কেউ জানে না, কেমন আপনি কখনো 40-45-50% লোককে বাদ দিয়ে আপনি বলতে পারেন তার মতামতের কোনো দাম নেই, আপনি আরেকটা দেশ চালাচ্ছেন? এ তো হয় না। আমার কনসার্ন হচ্ছে এই যেটা চলছে, এইটা যদি চলে তাহলে দেশটায় শক্ত নেতৃত্ব নেই। যদি এই পরিস্থিতি চলে তাহলে আমার সিকিউরিটি কনসার্ন তৈরি হচ্ছে, ভারতের দিক থেকে কনসার্ন এটাই। সুতরাং রজার খলিল বারবার থাকছেন নানান মিটিং।